আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। এসো, আজ আমরা তোমাদের পাতাবাহার বইটি পড়ব। সকলে পাতাবাহার বইটি বের করে নিয়ে বসো। সকলে বসেছো পাতাবাহার বইটি বের করে নিয়ে? এবার পৃষ্ঠা নাম্বার 6 বের করো। আচ্ছা, তোমরা তো অনেক পাখি দেখেছো না? অনেকগুলো পাখির নামও তোমরা বলে দিতে পারবা। টিয়া, ময়না, কাক, কাকাতুয়া, তাই না, চড়ুই। আচ্ছা, তোমরা বুনো হাঁসের নাম শুনেছো কখনো? হাঁস তো নিশ্চয়ই দেখেছো। বুনো হাঁসের নাম শুনেছো কখনো? জানো এরকম কিছু পাখি আছে যারা এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে চলে আসে হাজার হাজার মাইল পার করে, আবার আরেক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে চলে যায় হাজার হাজার মাইল পার করে। শুনেছো কখনো? নিশ্চয়ই শুনে থাকবে এরকম পাখি। আজ আমরা সেরকম একটা গল্প পড়ব। লেখিকা লীলা মজুমদারের লেখা বুনো হাঁস। গল্পের নাম বুনো হাঁস। আমরা আজ এই গল্পটা পড়ব। সকলে বই নিয়ে বসো, আর বইয়ের লেখায় আঙুল দাও, আর আমার কথাগুলো শোনো। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানার শোষো শোনা যাচ্ছে। আবার কেউ বা বলছে গাঁক গাঁক গাঁক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের দেশে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। তাহলে দেখছো একদল বুনো হাঁস উড়ে যাচ্ছে, এত উঁচু দিয়ে উঠছে যে ওদের কোনো ওড়ার শব্দ পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে আবার শোষো শব্দ শোনা যাচ্ছে, আবার কেউ কেউ আবার গ্যাক গ্যাক করেও আওয়াজ করছে। এইসব পাখিরা কি করে? এইসব পাখিরা ওরা গরম দেশে শীত কাটায়, আবার শীতের দেশে যখন গরম পড়ে তখন আবার নিজেদের দেশে ফিরে চলে যায়। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। ওরা এভাবেই জীবনযাপন করে। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। তাহলে আমাদের পৃথিবী তো গোল। এই পৃথিবী গোল তখন আমাদের পৃথিবীতে উত্তর মেরু আর দক্ষিণ মেরু আছে। তো দক্ষিণ মেরুতে যখন শীত হয় তখন উত্তর মেরুতে কী হয়? গরম হয়। আর উত্তর মেরুতে যখন গরম হয় তখন দক্ষিণ মেরুতে শীত হয়। তো ওরা এরকমভাবে নিজেদের যে সময়টা ওদের বেশি ভালো লাগে, যেখানে থাকতে তাদের বেশি অসুবিধা হয় না, যেখানে বেশি গরমও না বেশি শীতও না, ওরা সেই জায়গায় উড়ে উড়ে ঘুরে ঘুরে এভাবে জীবনযাপন করে। কী করে? বিশেষ করে নিরালা জায়গা যেখানে মানুষজন খুব কম, সেসব জায়গায় গিয়ে ওরা থাকতে বেশি পছন্দ করে। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। লাদাখ এই নামটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে, যে আমাদের ভারতবর্ষের উত্তরে যেখানে কাশ্মীর আছে, জম্মু কাশ্মীর আছে, ওই জায়গাতেই লাদাখ বলে একটা জায়গার নাম আছে। সেই জায়গায় ওই জায়গাটা পুরো বরফ দিয়ে ঘেরা থাকে। ঠিক আছে, সেই জায়গায় আবার সীমান্ত আমাদের চীন আর ভারতের সীমান্ত রেখা। তো সেই সীমান্ততে জওয়ান মানে আমাদের মিলিটারিরা থাকে আমাদের দেশকে পাহারা দেওয়ার জন্য, বাইরের শত্রুদের আক্রমণ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য। তো আমাদের মিলিটারিরা অর্থাৎ জওয়ানরা ওখানে শিবির করে থাকে, ঘাঁটি করে। ঠিক আছে, তখন শীতের শুরু। মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। তাহলে বলছে তখন শীতের শুরু, মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস কি দক্ষিণ দিকে উড়ে যাচ্ছে। শীতের শুরু হলে কি হয়? উত্তর দিকে শীত বেশি পড়ে আর দক্ষিণ দিকে শীত কম থাকে। তাই যেহেতু উত্তর দিকে শীত বেশি, তাই বুনো হাঁসগুলো কী করতো? দক্ষিণ দিকে যাচ্ছে, যাতে শীত কম তাদের লাগে। আর জওয়ানরা তখন ওখানে তো ডিউটি দিচ্ছে, লাদাখে ওই বরফের জায়গায় ডিউটি দিচ্ছে। তাদের বাড়ির জন্য মনও কেমন করতো। চিঠিপত্রও তেমন বেশি কিছু পৌঁছাতো না অত দুর্গম জায়গায়। আর রেডিওতে যেটুকু খবর পেত সেটুকুই জওয়ানরা শুনতে পেত, জানতে পেত পৃথিবী সম্পর্কে। তাছাড়া আর ওদের যোগাযোগে কোনো কিছু থাকতো না। এবার পরের পৃষ্ঠায় চলো, 7 পৃষ্ঠায়। বলছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল।
মানে বুনো হাঁসটা কী করছিল, আকাশে অনেক উঁচু দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল না, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সবে ওরা যাচ্ছিল শীতের শুরুতে। তো একটা ওরা দল বেঁধে যায়, সেই দল থেকে একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। একটা ঝোপের উপর থেকে নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এলো। এখানে ওরা বলতে জওয়ানরা, অর্থাৎ আমাদের মিলিটারিরা। ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এলো। নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে, অর্থাৎ যে বুনো হাঁসটা প্রথমে নেমেছিল তার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। বরফ পড়তে শুরু করেছে, হঠাৎ একটু বেলা বাড়লেই যখন সন্ধে হয়ে যায়, রাত হয়ে যায়, তখন বরফ পড়তে শুরু করেছে। তখন জওয়ানরা ওই আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। আগের হাঁসটা পড়ে গেছিলো কেন, সে জখম হয়েছিল। এবার অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, দেখবা বিশেষ করে রাজহাঁস দেখবা অনেক সময় তেড়ে তেড়ে আসে না, এই বুড়ো হাঁসটাও এরকম ধরনের থাকে, তেড়ে এসেছিল। তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো, মানে পরের হাঁসটাও নিজে নিজে গিয়েই তাঁবুতে ঢুকে পড়লো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে, তাই বেচারি উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেইখানে বুনো হাঁসটা রইল। তাহলে ওই প্রথম হাঁসটা কেন নিচে নেমে এসেছিল, কারণ তার ডানায় জখম হয়েছিল, সে উঠতে পারছিল না। জওয়ানরা তাকে কোথায় রেখেছিল, মুরগি রাখা তাদের খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসটা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। টিনের মাছ মানে যে জায়গায় লাদাখের কথা বলা হচ্ছে, এই লাদাখ এমন একটা জায়গা যে এখানে দূর দূর থেকে যাতায়াত করা খুব সমস্যা হয়ে যায়। মানে আমাদের ওই লাদাখের আশেপাশে এমন জায়গা নেই যেখানে বড় বড় বাজার আছে, যেখানে ভালো ভালো খাবার পাওয়া যায় কি কিছু, এরকম কোনো ব্যাপার না। এমন দুর্গম জায়গা, সেখানে যাওয়াও খুব কষ্ট, ফিরে আসাও কষ্ট, আবার কিছু তেমন পাওয়াও যায় না খাওয়া দাওয়ার জন্য, শুধু বরফ আর বরফ থাকে। এইরকম অবস্থায় জওয়ানদের তো ওখানে দাঁড়িয়ে আমাদের ভারতের সীমানা পাহারা দিতে হয়। তখন জওয়ানরা নিজেদের সঙ্গে করে নিয়ে যেত ওই টিনে করে রাখা মাছ, টিনের খাবার, তরকারি, ভুট্টা, এসব প্রসেসিং ফুডগুলো, মানে যেগুলো ওই টিনে টিনে করে প্যাকেটে প্যাকেট করে নিয়ে যাওয়া যায়, ড্রাই ফ্রুট, এই জিনিসগুলো জওয়ানরা তাদের সঙ্গে রাখে, সেগুলোই তারা তখন খেয়ে থাকে। তো তাদের ওই যা খাবার তাই একটু একটু টুকরো টুকরো করে দিয়ে ওই হাঁসগুলোকে দিচ্ছিল, তারা তাই খেত জওয়ানদের সঙ্গে। ওদের দেখাশোনা করা জওয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত, তবু তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। তাহলে ওই হাঁসগুলোকে পেয়ে জওয়ানরা খুব খুশি হয়েছিল, তাই না? ওরা ওই হাঁসগুলোকে দেখাশোনা করে খুব আনন্দ পেত। বাড়িতে যেতে পারতো না, বাড়ির কারোর সাথে দেখা করতে পারতো না জওয়ানরা, তো ওরা একা একা থাকতো, তো এই হাঁসগুলো নিয়ে ওরা খুব আনন্দে ছিল। এবার দেখো হাঁসেদের মধ্যে কত ওদের ভাব, বন্ধুত্ব। একটা হাঁস জখম হয়েছে বলে পরের হাঁসটা তার সঙ্গে রয়ে গেল। সেই পরের হাঁসটা কিন্তু ভালো ছিল, তার কিন্তু কোনো জখম ছিল না, সে উড়ে যেতেই পারতো, কিন্তু যে বন্ধু রয়েছে, একজন সঙ্গী রয়েছে, তাকে ছেড়ে সে যাবে না। তো তাদের মধ্যেও কতটা ভালোবাসা, কতটা টান, কতটা বন্ধুত্ব রয়েছে, দেখো এরাও প্রাণী। এমনই করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের বরফ গলতে শুরু করলো, মানে শীত কেটে গেল। শীতের শুরুতে ওই পাখিরা এসেছিল, এখন শীত পড়ে গিয়ে শীত আবার কেটেও গেল, এবার শীত চলে যেতে লেগেছে। চলে যেতে কি তখন গরম গরম আসছে, তখন নিচের পাহাড়ের বরফগুলো গলতে শুরু করেছে। বরফ জমেছিল শীতে, এখন বরফগুলো গলতে শুরু করেছে। আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। বরফ গলে যাওয়ার পরে ওখানে যেসব গাছগুলো থাকতো, সেই গাছগুলোকে আবার পাতা গজাতে দেখা যায়। ন্যাড়া গাছের পাতার আর ফুলের কুঁড়ি ধরলো, অর্থাৎ গাছগুলো বরফে যে ন্যাড়া হয়ে গেছিলো, পাতা ফুল কুঁড়ি কিছু ছিল না, সেই সব গাছে এখন পাতা ধরলো, আস্তে আস্তে ফুলের জন্য কুঁড়ি ধরলো। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে। শীতের শুরুতে কি হচ্ছিল, উত্তর থেকে পাখিগুলো দক্ষিণে যাচ্ছিল। এখন শীতের শেষ, এখন কি হচ্ছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো,
এদের হাঁসটা বলতে যে এই দুটো হাঁস, জওয়ানদের এই দুটো হাঁসরা তাঁবুর বাইরে চড়তো, আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো। যখন মাথার উপর দিয়ে হাঁসের দল যেত তখন এই দুটো হাঁসও খুব চঞ্চল হয়ে উঠতো, মানে ওদেরও খুব যাওয়ার ইচ্ছা হতো, যেতে চাইতো ওরা, ওদের সাথে মেশার ইচ্ছা হতো, তাই ওদের মনও চঞ্চল হয়ে উঠতো। তারপর একদিন জওয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জওয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। তারপরে একদিন এরকম করে চলতে লাগলো যে হাঁস দুটো ঘুরে বেড়াচ্ছিল ওদের তাঁবুর বাইরে, মাথার উপর দিয়ে হাঁসের দল উড়ে উড়ে যাচ্ছিল, আর হাঁসটাও যাওয়ার জন্য খুব চেষ্টা করছিল, ওদের মন ব্যাকুল হয়ে যাচ্ছিল। এরকম একদিন হতে হতে দেখে একদিন জওয়ানরা যখন সকালে কাজ সেরে বাড়িতে মানে তাঁবুতে ফিরলো, এসে দেখে হাঁস দুটো নেই, তার মানে ওরা ওই হাঁস দুটো উড়ে চলে গেছে ওই হাঁসেদের দলের সঙ্গে। আবার জওয়ানদের বাড়ি ফেরারও সময় হলো। এমন না যে জওয়ানরা বাড়িতে ফিরতে পারে না, কাউকে দেখতে পারে না, একটা সময় অবধি ওরা কাজ করে, তারপরে আবার বাড়িতে ফিরতে পারে। তো জওয়ানদেরও বাড়িতে ফেরার সময় হয়ে এলো, এইভাবে গল্পও শেষ হয়ে গেল, তাই না? তোমরা সকলে তাহলে গল্পটা শুনলে, এবার নিজেরা গল্পটা বারবার করে পড়বে, কারণ এই গল্পের মধ্যে অনেক ছোট ছোট প্রশ্ন উত্তর আছে, সেগুলো আমরা ধরবো, ঠিক আছে? আচ্ছা, এবার পরের পৃষ্ঠা চলো তো। 8 নম্বর পৃষ্ঠা আমরা একটু হাতে কলমে দেখি কিছু করা যায় নাকি। দেখো, হাতে কলমের 1 নম্বরে আছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1-এর 1 আছে, দেখো 1-এর 1-এ বলছে আকাশের দিকে তাকালে তুমি দেখো, কি দেখো তুমি আকাশের দিকে তাকালে? ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ রোদ্দুর, কি দেখো তোমরা আকাশের দিকে তাকালে? হ্যাঁ বলো তো। এই যে মেঘ রোদ্দুর দেখো না এখানে, এই শব্দটা বেছে নিয়ে বাক্যটা আবার লিখবা, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বরে বলছে হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো কি তুমি জানো? এই যে লেখা আছে কিলিমানজারো বা আরাবল্লী বা আন্দিজ বা রকি, কোনটা হবে জানো? আরাবল্লী হবে। এই আরাবল্লীটা বেছে নিয়ে লিখে আবার লাইনটা লিখবা। এবার 3 নম্বরে দেখো বলছে এক রকমের হাঁসের নাম হলো সোনা, কালি, বালি হাঁস। কি হাঁস বলো তো এখানে কোনটা হবে? হ্যাঁ ঠিক বলেছো, বালি হবে, তাই না? এই বালিটা হবে। তারপরে 4 নম্বরে দেখো বলছে পাখির ডানার ড্যাশ বোবো, সনসন, শোষো, গাঁক গাঁক শব্দ শোনা যায়। পাখির ডানার কি শব্দ শোনা যায় বলো তো? হ্যাঁ শোষো, তাই না? এই শোষোটা বেছে নিয়ে আবার বাক্যটা লিখতে হবে। এবার আমরা শব্দার্থ একটু পড়ে নিই। শব্দার্থ আছে কি দেখো, বলছে ফলা মানে তীক্ষ্ণ প্রান্ত, সয়না মানে সহ্য হয় না, হিমালয় মানে পর্বতমালার নাম, দ্বীপ মানে চারিদিকে জলবেষ্টিত স্থান, নিরাপদ মানে যেখানে আপদ বা বিপদ নেই এমন, নির্জন মানে যেখানে লোকজন নেই, তাঁবু মানে কাপড়ে তৈরি বা ছাওয়া অস্থায়ী বাসস্থান, জখম মানে আহত, বেচারি মানে নিরীহ, অসহায়, নিরুপায়। এবার 2 নম্বর প্রশ্নে চলো দেখি আমরা যাই যে ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখব। ক স্তম্ভে আছে কি? বরফ। বরফ মানে কি বলো তো? বরফ মানে এখানে কি হবে? বরফের সঙ্গে কি মেলাবো বলো তো? আমরা এখানে যে হিমানিটা মেলাবো, বরফের সঙ্গে আমরা হিমানিটা মেলাবো। তারপর আছে দেখো বুনো, বুনোর সঙ্গে আমরা কি মেলাবো বলো তো? বুনোর সঙ্গে আমরা বন্যটাকে মেলাবো। তারপর আছে কুড়ি, কুড়ির সঙ্গে আমরা কি মেলাবো? কুড়ির সঙ্গে আমরা কুড়ি মানে আবার কি বলো তো? যে কলি, এখানে আছে দেখো কুড়ি মানে কলি। তারপরে আছে চঞ্চল, চঞ্চল মানে কি হবে? চঞ্চল মানে অধীর, এই যে অধীর, চঞ্চল মানে অধীর, এটার সাথে মেলাবো। আর লাস্টে যেটা আছে আরম্ভ, আরম্ভ মানে কি হবে? একদম প্রথমে দেখো খস্তমে প্রথমে শুরু, এর সঙ্গে মেলাবো। তাহলে আমাদের এই 2 নম্বর অবধি হয়ে গেল। এবারে বলছে যে সঙ্গী, 2 নম্বর পরে 3 নম্বর প্রশ্ন বলছে সঙ্গী উম যোগ গ এমন উময়গয় রয়েছে এরকম 5টি শব্দ লিখতে বলেছে। তাহলে উমগয় আছে এমন কি আছে বলো তো? জঙ্গল, হ্যাঁ, তারপর মঙ্গল, দাঙ্গা, বেঙ্গল, হ্যাঁ, বাঙালি, আরও আছে তোমাদের আর যদি আরও কিছু মনে পড়ে তোমরা নিজেরা এগুলো লিখবা। এই যে উময়গয় দিয়ে একটা 5টি শব্দ লিখতে হবে, হ্যাঁ তোমরা লিখবা, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্ত থাকলো, সামনের দিন আবার হবে। তোমরা ভালো করে পড়বে গল্পটা, বারবার করে গল্পটা পড়লে এই হাতে কলমের কাজগুলো খুব ভালো করে করতে পারবে, ঠিক আছে?